নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো মঙ্গলবারের বিশেষ সংবাদে। পুলিশের বিশেষ অভিযানে সিম কার্ড জালিয়াতির ইস্যুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। নতুন করে গ্রেফতার আরো দুজন। ধৃতদের 4 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমন একাধিক প্রতারকদের গ্রেফতার করছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো হিমঘর থেকে আলুর বন্ড দেওয়া। আধার কার্ড পিছু 100 বস্তা রাখার বন্ড পাবেন একজন ব্যক্তি। আগামী 7ই মার্চ পর্যন্ত চলবে এই বন্ড দেওয়ার কাজ। জলপাইগুড়ি জেলায় মোবাইল সিম জালিয়াতি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ। 7টি জালিয়াতির ঘটনা নথিভুক্ত করে জেলা পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করলো বলে সাংবাদিক বৈঠকে জানালেন পুলিশ সুপার। একই ব্যক্তির নথি ব্যবহার করে একাধিক সিম ইস্যু করে মোটা টাকায় জালিয়াতদের কাছে বিক্রি করাতো অভিযোগে পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে 3 জনকে গ্রেফতার করেছে। এখন রাজ্যের বাইরে এই সিম কি করে গেল সেই তদন্ত শুরু করবে সিট বলে পুলিশ সুপার খানফাহালে উমেশ গণপত জানান। না, এটা যে ডাটা আসছে পুরো ভারতভর যত ক্রিমিনাল সাইবার কেসেস হয়েছে, এটা কি শুধু এই বছরের নেই, এটা 2022, 23, 24 যে কোনো সময় এটা কেস হয়েছে। এটা হয় কি যখন একটা কেসে তদন্ত করতে ব্যাক চেক করা হয় কি এই সিমটা কোন ব্যবহার করেছিল, তারপরে এই সিমটা কোথায় থেকে ইস্যু হয়েছিল, এই যখন চেক করতে করতে এই লিস্টটা আমাদের কাছে পৌঁছেছে। তারপরে আমরা তদন্ত করে এখন চেক করছি কি সিম কোন ইস্যু হয়েছিল। অনেকবার দেখা যাচ্ছে 2022 या 23-এ একটা সিম অ্যাক্টিভেট হয়েছিল, ওই সিম তখন একটা ক্রাইম যেন ইউজ হয়ে আবার ওই সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই ধরনের আছে, সেজন্য এটা একটা ডিটেল সময় লাগবে ইনভেস্টিগেশনের। তো এটা খুব আর্লি স্টেজ, জাস্ট 2 দিন হয়েছে, তো এর সময় লাগবে। অনেক বিভিন্ন রাজ্যের থেকে আমাকে এটা ইনফরমেশন নিতে হবে, যারা সার্ভিস প্রোভাইডার আছে ওনার কাছ থেকে ডিটেলসটা নিতে হবে। তো একটু সময় লাগবে এই পুরো তদন্ত করার জন্য। সেই জন্য আমরা সিট বানিয়েছে। তার মধ্যে আমাদের সিনিয়র অফিসাররা আছে, আমাদের আইসি সাইবার পিএস আছে, ওসি কম্পিউটার, এই সবাই আছে কি যারা এইসব একত্রিতভাবে এই তদন্ত একসঙ্গে করতে পারবে। ডুয়ার্সের মালবাজার শহরের নাম প্রতিদিনই উঠে আসছে খবরের শিরোনামে। চাবালয়ের কেন্দ্রে থাকা ছোট্ট এই পৌর শহর কখন যেন প্রতারকদের হাতে চলে গেল তা কেউ বুঝতেই পারেনি। সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে তাদের নথিপত্র ব্যবহার করে সিম কার্ড অ্যাক্টিভ করা হতো, আর সেই সিম কার্ডগুলি প্রকৃত গ্রাহকদের অজান্তেই চলে যেত প্রতারকদের হাতে। ইতিমধ্যে জলপাইগুড়ি শহরেও এমন একটি চক্রের হদিশ মিলেছে। ইতিমধ্যে সিম কার্ড জালিয়াতির অভিযোগে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মালবাজারের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা অর্ণব দত্ত, নাগরাকাটার সুনীল প্রসাদ এবং মেটিলির নরেন্দ্র ঠাকুর রয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক বেনামি প্রি অ্যাক্টিভেশন সিম কার্ড উদ্ধার করা হয়। ধৃত 3 জনকে জেরা করে মালবাজার শহরের দৈনিক বাজার এলাকার একটি মোবাইলের দোকানের খবর পান তদন্তকারী দলের সদস্যরা। সোমবার রাতে তদন্তকারী দলের সদস্যরা ওই দোকানে হানা দেয়। দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় সমস্ত সামগ্রী। পরবর্তীতে দোকানটিকে সিল করে দেওয়া হয়। দোকানের কর্মীদের গ্রেফতার করে মালবাজার থানার পুলিশ। তবে মোবাইলটির দোকানে মালিক পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত জানিয়েছেন, ভুয়ো সিম কার্ড চক্রের তদন্ত শুরু হয়েছে। বেশ কিছু জনকে গ্রেফতার করা শুরু হয়েছে। ইতিমধ্যেই 6টি কেস রেজিস্টার করে অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে। এদিন পুলিশ প্রশাসনের তরফে দৈনিক বাজারে অবস্থিত ওই মোবাইলের দোকানের সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে দোকান বন্ধ করে গালা সিল করে দেওয়া হয়। দোকানের দরজায় সিল করার নোটিশ জারি করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং এই ধরনের ভুয়ো সিম কার্ড নিয়ে প্রতারণা হয় কিভাবে, দুষ্কৃতীদের কাছে কিভাবে পৌঁছে যায় এই ধরনের সিম কার্ড, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সিম কার্ড নেওয়া থেকে শুরু করে ডুপ্লিকেট সিম কার্ড বের করা বা নাম্বার পোর্ট করা সমস্ত ক্ষেত্রেই আধার নাম্বার বা বায়োমেট্রিক বাধ্যতামূলক হয়েছে। কিন্তু তারপরেও চলছে জালিয়াতি, আর সেসবেরই হদিশ পেতে পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। এই থানা কেস আমাদের বিভিন্ন থানাগুলোতে হয়েছে। এটার মধ্যে দেখা যাচ্ছে কি যে সিমটা
সাইবার ফ্রডमध्ये यूज होतो মানে শুধু আমাদের এখানে নেই, যে কোনো জায়গাতে ইউজ হতে পারে। আমরা এটা পুরো অল ওভার ইন্ডিয়া থেকে এরকম হচ্ছে কি সিমটা কীভাবে যেটা সাইবার ক্রাইমमध्ये यूज হয়েছে, যখন ব্যাক চ্যানেল যখন চেক করা হচ্ছে কি এই সিমটা কোথা থেকে বিক্রি হয়েছিল, কোথা থেকে কিনেছিল, তখন আমাদের এখানে কিছু মানে শুধু আমাদের এখানে এটা পুরো অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো দোকান থেকে এরকম সিমটা বিক্রি হয়। তো আমরা যখন আমাদের এখান থেকে যে দোকান থেকে ডিটেলসটা পেয়েছিল সেটার মধ্যে আমরা দেখেছি মালবাজারের একটা দোকান থেকে আমরা পেয়েছিল কি এখান থেকেই এতগুলো সিম বিক্রি হয়েছিল। তো যারা বিক্রি করেছিল ওনাদেরকে আমরা এই কেসमध्ये অ্যারেস্ট করেছি। তদন্ত করে আমরা দেখা যাচ্ছে এই সিমটা যখন একটা সামান্য লোক সিম কিনতে যায়, একটা সিম তো ওনাকে দিয়ে দিয়েছে, তারপরে ওনার ডকুমেন্টটা ইউজ করে আর অনেকটা সিম অ্যাক্টিভেট করেছিল, আর এই সিমটা ওরা অ্যাক্টিভেট যে করেছিল এক্সট্রা ওই ক্রিমিনালকে বিক্রি করে। সেটার পরে আমরা ডিটেলসটা পেয়েছি, আমরা অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছিল, আর কিছু জনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি মালবাজারে, অন্য থানাতে আমাদের ইনভেস্টিগেশন চলছে। তো মোট 6টা কেস আমাদের অলরেডি রেজিস্টার করা আছে। আমরা অ্যাডিশনাল এসপি রুরাল সমীর আহমদ ওনার নেতৃত্বে একটা সিট গঠন করেছে, ওরা পুরো বাকি যে আমাদের 6টা কেস সবাই তদন্ত হচ্ছে, আর যেভাবে তদন্ত আগাবে ওর মধ্যে যেটা কত লোক ইনভলভ আছে ওই সিমের যারা কোথায় কীভাবে ক্রিমিনাল পাশে পৌঁছে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের এটা আছে কি এখান থেকে এই দোকান থেকে এই সিমটা তারপরে ক্রিমিনাল পাশে কীভাবে পৌঁছাতো, তো সেই তদন্তের আমার পার্ট আছে, এটা তদন্ত চলবে আর তারপরে আমরা আর ডিসক্লোজ করতে পারবো। মোবাইল সিম কার্ড জালিয়াতি কাণ্ডে নতুন করে আজ গ্রেফতার করা হলো দুজনকে। আজ সেই ধৃত দুজনকে আদালতে তোলা হলে আদালত তাদের দুজনকেই 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। দুটি কেসই মালবাজার এবং নাগরাকাটা থানার। এদিন এই তথ্য দিয়ে জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, একই ব্যক্তির ফেক সিম কার্ড ইস্যু করে বিক্রি করার অভিযোগে আজ ফের দুজনকে কোর্টে তোলা হয়েছিল। পুলিশ 7 দিনের হেফাজত চেয়েছিল, আদালত 4 দিন করে উভয়কেই পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ শুরু করেছে পুলিশ। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমন একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় বায়োমেট্রিক এবং আধার কার্ডের মাধ্যমে অভিযুক্ত বিক্রেতারা একই ব্যক্তির একাধিক সিম কার্ড অ্যাক্টিভ করে তা অবৈধভাবে বিভিন্ন জনের কাছে বিক্রি করছে, আর সেসব সিম কার্ড ব্যবহার করে একাধিক জালিয়াতির ঘটনা ঘটে। মূলত এসব জালিয়াতি ব্যাংক এবং সাইবারের মতো অপরাধের সাথে যুক্ত, অর্থাৎ অসাধু চক্রীরা এভাবে বহু মানুষকে বিপদে ফেলেছেন। এমন মারাত্মক অভিযোগ সামনে আসতেই অভিযান শুরু করেছে পুলিশ। আজকে মালবাজার এবং নাগরাকাটা দুটো থানা থেকে দুটো কেস পাঠিয়েছিল। কেসের যেটা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে এনসিসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে যেগুলো দিয়ে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে। তো সেই কেসটার উপরে সেই ইনফরমেশনের উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজনের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে, যে সিমগুলোকে উইদাউট কোনো রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে, এবং যেই সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে। তাদেরকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল, দুজনেরই পুলিশ কাস্টডি হয়েছে 4 দিন করে, ফার্দার ইনভেস্টিগেশন চলছে। কদিন করে চাওয়া হয়েছিল? 7 দিন চাওয়া হয়েছিল, 4 দিন আলাদা হয়েছে। বালাসন নদীর শ্রমিকদের বিক্ষোভ বিডিও অফিসে। মাটিগাড়া বালাসন নদী খোলার দাবিতে ফের বিক্ষোভ নদী শ্রমিকদের। মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। এদিন নদীর কয়েকশো শ্রমিক নদী খোলার দাবি নিয়ে বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসে পড়ে। তবে তাদের মধ্যে 5 জন সদস্য বিডিওর সাথে কথা বলতে ভেতরে যায়। শ্রমিকদের অভিযোগ, বহুদিন ধরেই নদী বন্ধ থাকায় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কাজ না থাকায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে শ্রমিকদের। অবিলম্বে নদী খোলার দাবি জানিয়ে এদিন মাটিকাটার বিডিও বিশ্বজিৎ দাসের কাছে একটি স্মারকলিপি তুলে দেন শ্রমিকরা। এদিকে বিডিও জানান, ঘাট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে, শ্রমিকদের সমস্যার কথা উপরিমহলে জানানো হবে। 1 সপ্তাহ চলে, 1 সপ্তাহ আবার বন্ধ হয়ে যায়। এরকম করে আমাদের স্কুলের ছাওয়ার মাহিনা দিতে পারি না, আমার লেখাপড়ার বাচ্চাদের কষ্ট হয়ে যায়, কি করে আমরা চালাবো সংসার? আমরা চাই নদী খুলি দোক, ওয়ালটি দোক, নদী খুলি দোক। আর আমরা তো লেখাপড়ার জানি না, আমরা তো সরকারের লাইনে জানি না, কিন্তু আমরা কাজ করি, ভাত খাই, সেটাও তো আমাদের বন্ধ হয়ে গেছে। ওটা তো আমরা বলতে পারবো না, না আমরা কাজ করি, ভাত খাই, আমরা তো মজদুর, কাজ না করলে আমরা খাবো কি? তো সব আমাদের ইনকামাই সব বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে চলবো?
আমরা চাইছি আমাদের ঘাট খুলে দাও। আমরা এটাই চাই দিদির কাছে আমাদের এটাই অনুরোধ। আমাদের এটাই, আমাদের শকুন্তলা বর্মন। এখনো পর্যন্ত এই ঘাটগুলোর অথরাইজড হিসাবে যেহেতু হয়নি এবং এই মুহূর্তে যা নির্দেশ আছে তাতে খুব রিসেন্টলি এটা হয়তো হবে না, আর একটু সময় লাগবে। ওদেরকে কি বলুন, কি সান্ত্বনা দেবেন, কি ওদের অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, সান্ত্বনার তো বিষয়টা নয়, যেটা সত্যি সেটাই যে এর প্রসেস তো শুরু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে হবে, কিন্তু অ্যাকুরেট দিনটা আমি বলতে পারছি না। এই মুহূর্তে ওদেরকে যেটা বলার আর কি, সেটা হলে ওদের চলবে কি করে, ওদের খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে, এই বিষয়টা তো আপনি সহমত? ওনাদের যা অসুবিধা আছে সেটা ওনাদেরকে তো এখন সবাইকে তো আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে, তো এখন ওদেরকে নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে। যেহেতু আপনার হাতে তো কিছু নেই। হ্যাঁ, সেটাই। তাও ওনারা যেহেতু এসেছেন, ওনাদের এই বিষয়টা আমি আমার উপর মহলকে জানাবো অবশ্যই। উত্তরবঙ্গের সমস্ত কাজ হোক উত্তরকন্যা থেকে, এই দাবি সহ 12 দফা দাবি নিয়ে মিছিল করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গের 8টি জেলা ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ থেকে বিপুল সংখ্যক ইমাম এবং মুয়াজ্জেমরা এই অভিযানে অংশগ্রহণ করেন। শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় পুলিশ আগেই ব্যারিকেড গড়ে মিছিল আটকানোর প্রস্তুতি নেয়। মিছিলটি ফুলবাড়ির কাছে পৌঁছলে পুলিশের সঙ্গে আলোচনার পর সংগঠনের 8 সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি পায়। সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরোধিতা, 2024 ওয়াকফ বিল বাতিল, ইমাম ভাতা বৃদ্ধি সহ মোট 12 দফা দাবি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কনভেনার মোহাম্মদ বসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছ থেকে বঞ্চিত হয়ে আসছেন, তাই আজকের এই কর্মসূচি। তাদের দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বসিরউদ্দিন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, উত্তরবঙ্গ কনভেনার। আজকে আপনাদের যে প্রতিবাদ মিছিল, কি কারণে? আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি যে আমাদের 2024 ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে, সেই বিলটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গের মানে সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে নিয়ে যে খেলছে, এই ওবিসি সার্টিফিকেট বাতিল করা চলবে না। শিক্ষার অধিকার দিতে হবে, ছাত্রছাত্রীদের যেন ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে উচ্চশিক্ষা উন্নয়ন করতে পারে, সেই জন্য আমরা ওবিসি সার্টিফিকেটটা বাতিল হতে দিচ্ছি না, দিব না। আমাদের 12 দফা দাবি, আমাদের ইমাম অ্যাসোসিয়েশনদের ভাতা বাড়াতে হবে এবং আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য যাবতীয় কাজপত্র উত্তরকন্যা থেকে আমরা করতে পারি। আমরা কলকাতামুখী হতে চাচ্ছি না। আমাদের উত্তরকন্যাতে কোনো কাজই হচ্ছে না, কেন আমরা সেটা কি করে বলবো? সেটাই প্রশাসনের কাছে যাবো। একটা উত্তরবঙ্গ মানুষের সমস্ত কাজ উত্তরবঙ্গের এই উত্তরকন্যা থেকে হচ্ছে। আজকে আমরা সেই জন্য ডেপুটেশন দিচ্ছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সে পেশ করছি। দিদি আমাদের স্নেহের দিদি, আমরা যেন চাই আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য উত্তরকন্যা থেকে যত রকমের কাগজ ওয়ার্কিং হয় সব এখান থেকে। একটা ছোট নাম ভুল হলেও আমাদের কলকাতা যেতে হচ্ছে, কিন্তু যদি এটা এখানে আমরা না করতে পারি তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। পূর্ব ঘোষণা মতোই আজ থেকে শুরু হলো আলুর বন্ড দেওয়ার কাজ। জলপাইগুড়ির সদর ব্লকের বিভিন্ন হিমঘরগুলির সামনে দেখা গেল কৃষকদের লাইন। এই খবর লেখা পর্যন্ত সুষ্ঠুভাবে প্রথম দিনের বন্ড দেওয়া শেষ হয়।
একটি হিমঘরের ম্যানেজার নিখিল মণ্ডল জানালেন, সুষ্ঠুভাবেই বন্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। একজনকে আধার কার্ড পিছু 100 প্যাকেটের বন্ড দেওয়া হচ্ছে আজ। পুরুষ ও মহিলাদের আলাদা লাইন রয়েছে। আগামী 7ই মার্চ পর্যন্ত চলবে এই বন্ড দেওয়ার কাজ বলে তিনি জানান। এই বিষয়ে বন্ড সংগ্রহ করতে আসা এক ব্যক্তি আব্দুল খালেক জানান, আজ আলুর বন্ড নিতেই হিমঘরে আসা। লাইনে দাঁড়িয়েছি, সকাল থেকেই অনেক বড় ছিল, তবে সুষ্ঠুভাবেই চলছে বলে তিনি জানান। আলুর বন্ড নিতে আসা সজল রায়ের বক্তব্য, তেমন ভিড় নেই, সবই ঠিকঠাক চলছে। আধার কার্ড লাগছে বন্ড নিতে, 100 প্যাকেটের জন্য লাগছে 1500 টাকা। উল্লেখ্য, জেলায় সুষ্ঠুভাবে যাতে আলুর বন্ড বিলি করা সম্ভব হয় তার জন্য আগেই হিমঘর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে জেলা প্রশাসন। হিমঘরগুলির টেকনিক্যাল সহ একাধিক বিষয়ে নজর রাখতে হিমঘর কর্তৃপক্ষকে নির্দেশ জারি করে প্রশাসন। কোন স্টোরেজ এটা? তিস্তা কোল্ড স্টোরেজ। কি নিয়ম রয়েছে এই বন্ড নেওয়ার ক্ষেত্রে? বন্ড নেওয়ার ক্ষেত্রে আগাম 1500 করে দিতে হবে 100 প্যাকেটের জন্য। এটা কি দেওয়া হয়ে গেছে? না, দিতে হবে বন্ড নেওয়ার সময়। আধার কার্ড বা কি লাগছে? আধার কার্ড লাগছে। লাইন কেমন আছে এখানে, কি দেখছেন? লাইন খুব একটা বেশি না। সুষ্ঠুভাবে বন্ড হচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সজল রায়। বাড়ি কোথায়? বাড়ি আমার সভাবাড়ি, ফরিয়াজিপুর। আমি তো বাহাদুর কোল্ড স্টোরে আলুর বন্ড নিতে এসেছি। কেমন লাইন এখানে? লাইন সকালের দিক তো ভালোই ছিল, এখন একটু হালকা হয়েছে। এখনও 400-500 মতো মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। অনেকেই পাইছে, আমরা পাইনি, আমরা লাইনে আছি বন্ডের জন্য। বন্ডের জন্য না না, বন্ড অ্যাভেলেবেল পাওয়া যাবে, বন্ডে কোনো অসুবিধা হবে না। কতদিন চলবে বন্ড দেওয়ার প্রক্রিয়া? ওরা মাইকে তো ঘোষণা করলো ম্যানেজারে, কালকেও দিবে, কালকে 9টার সময় আসতে বললো। কি নাম আপনার? আমার নাম আব্দুল খালেক। দাদা, কোন হিমঘর এটা? এটা তিস্তা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। কি করা হচ্ছে আজকে, কি দেওয়া হচ্ছে? আজকের থেকে বন্ড দেওয়া শুরু হলো এই 2025 মৌসুমের জন্য। হ্যাঁ, আপনারা আপাতত আমরা আধার কার্ড পিছু 100 প্যাকেট করে দিচ্ছি প্রত্যেক কৃষককে, এবং যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় বন্ড পেপারগুলো, সেই হিসাবে আমরা প্রত্যেক লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে বন্ড দেওয়া হচ্ছে। প্রতিদিন চলবে এটা? এখন চলবে। এখন যেটা সরকারি নর্মস এই মুহূর্তে বলা হয়েছে সেটা হচ্ছে 7 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত চলবে। তার পরবর্তীতে থাকলে সব দেওয়া হবে। এবছর মোটামুটি সবাই সুষ্ঠুভাবেই আছে, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আশা করা যাচ্ছে সবাই বন্ধ হবে। ছেলেদের মেয়েদের লাইন কি আলাদা? না, আলাদা আছে, আলাদা করা হয়। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। বলছি প্রতিদিন কতগুলো করে দেওয়া হবে, কি ব্যাপার? লাইনে যেরকম লোক আসবে সেইভাবেই দেওয়া হবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম নিখিল মণ্ডল। হ্যাঁ, নিখিল মণ্ডল। নিখিল মণ্ডল, কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজার। ঠিক। রাজ্য বাজেট নিয়ে এবার মুখ খুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য বাজেটে উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরলেন তিনি। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য বাজেটকে উত্তরবঙ্গ বিরোধী বাজার বলে কটাক্ষ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, রাজ্যের যে বাজেট পেশ করা হয়েছে তাতে উত্তরবঙ্গের কোনো রকম উন্নয়নমূলক প্রস্তাব নেই এবং কোনো রকম কর্পোরেশনেরও বাড়তি বরাদ্দ করা হয়নি বাজেটে। বিশেষ করে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে বাংলার বাজেট থেকে। পাশাপাশি বাংলার এই বাজেটে কোনো রকম উন্নয়নমূলক কথা নেই, সবেতেই কেন্দ্র সরকারের টাকাতে করা হচ্ছে বরাদ্দ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই কেন্দ্র টাকা দেয় না এমনই অভিযোগ করে থাকেন। কিন্তু আসলে কেন্দ্র যে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পতেই টাকা দেয় তা মানুষের কাছে ধোঁয়াশায় রাখছে রাজ্য সরকার। পাশাপাশি গুজরাটের প্রসঙ্গ তুলে শঙ্কর ঘোষ এদিন কটাক্ষ করেন যে গুজরাটে মদ্যপান নিষিদ্ধ, তবে এ রাজ্যে সেই মদ্যপান দিয়েই কর আদায় করা হয় এবং সেই করের অনেকটা অংশ দিয়ে চলে এই রাজ্য সরকারের আর্থিক তহবিল। তাই রাজ্য সরকারের উত্তরবঙ্গকে বঞ্চনার এই মনোবল ভাঙার জন্য আগামীতে জায়গায় জায়গায় প্রতিবাদে নামবে রাজ্য বিজেপি। এমনকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে উত্তরকোনা অভিযানও হতে পারে বলে জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এখনই খবর পেলাম, আমি অবশ্যই এখনই গিয়ে ওনার ওনার দেহে বা ওনার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি এখনই ওখানেই যাব। টেবিল টেনিসের কতটা ক্ষতি শহরে? টেবিল টেনিসের অভিভাবক এবং মহিরুল ছিলেন, ওনার হাত ধরে একের পর এক জাতীয় চ্যাম্পিয়ন, অর্জুন অ্যাওয়ার্ডি বেরিয়েছে। ফলে ওনার শূন্যস্থান পূরণ করা সাম্প্রতিক ভবিষ্যতে খুবই কঠিন। আমি আশা রাখি যে বর্তমানে টেবিল টেনিসের সাথে যারা যুক্ত আছেন
তারা ভবিষ্যতে নিশ্চিতভাবেই তার পরিপূরক হয়ে উঠবার চেষ্টা করবেন। তবে ভারতী ঘোষ হয়ে ওঠা আর কারো পক্ষে সম্ভব কিনা এটা আমার মনের মধ্যে এই নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। ভারতী ঘোষ নিজের প্রাপ্য সম্মান পেলেন কি? দেখুন, ওনার আরো সম্মান পাওয়া উচিত ছিল। সম্মান যদি আক্ষরিক অর্থে বলা হয় যে সরকার প্রদত্ত বিভিন্ন পুরস্কার, এই সম্মানের পাশাপাশি আরেকটি সম্মান আছে, সেটা হচ্ছে মানুষ। উনি মানুষের যে সম্মান পেয়েছেন, আমার মনে হয় না আর কোনো সম্মানের আলোয় ওনাকে আলোকিত হওয়ার প্রয়োজন। ভারতী ঘোষ আমাদের শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের টেবিল টেনিসে একটা অমর প্রদীপ হয়ে তিনি ঝুলে থাকবেন। সেই ব্যাপারে নাকি ইতিমধ্যে পরিকল্পনা ইত্যাদি হয়েছে। এখন উনি মেয়র সাহেব আমাদের বয়সে বড় সিনিয়র লিডার, শ্রদ্ধেয় লিডার। আমি একটা ব্লকবাস্টার বলে সিনেমা ছিল, আমি হঠাৎ মনে হলেও আমি ওনাকে এটা বলবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যদি এটা হয় নিশ্চিতভাবে ভালো হবে। কিভাবে হবে নিশ্চয়ই মানুষের সাথে ওনারা কথা বলবেন, কিন্তু পুরো বাজেটে আলোচনায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তার ওয়ার্ড বৃদ্ধি সম্পর্কে একটিও শব্দ আমরা শুনিনি। প্রত্যেকটি কর্পোরেশন বিভিন্ন টায়ার, 10 লাখের নিচে 5 থেকে 10 লাখ, সেই কর্পোরেশন এক ধরনের কর্পোরেশন, 10 লাখের উপরে, 50 লাখের উপরে, নানা ধরনের কর্পোরেশন আছে। ফলে সেই কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের এখানে কোনো নোটিফিকেশন ছাড়াই মাননীয় মেয়র সাহেব কেন এই কথা বললেন সেটা আমি জানি না। তবে আমি খুবই খুশি হব যে এই প্রশ্নে সরকারি নোটিফিকেশন আসুক। আপনারা জানেন যে এছাড়াও আমাদের মাটিগাড়া ইত্যাদি অঞ্চলে, ডাবগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পৌরসভার দাবিগুলো ছিল, কিন্তু একটি পৌরসভা নতুন সংযোজিত হবে এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের এই বাজেটের সময় যেখানে এগুলো উল্লেখ থাকা দরকার সেই কথাগুলো নেই। এবং সেই জন্য আমি বারবার করে বলি যে উত্তরবঙ্গের মানুষের যে প্রতারণার দলিল আমি বিধানসভায় 2021 সালে জয়ী হবার পর থেকে আমাদের রাজ্যের অর্থমন্ত্রীকে পেশ করতে দেখছি, তার সর্বাত্মক বিরোধিতা উত্তরবঙ্গের মানুষ করুন, এইটুকু আমি কামনা করে আমি আমার কথা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে। জলপাইগুড়ি পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে চলছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পাশাপাশি চলছে টিবি রোগ নির্ণয় শিবিরও। আর এই শিবির আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে। এদিন পুরসভার 8 নম্বর ওয়ার্ডের উদয় সংঘ ক্লাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলা হসপিটালের চিকিৎসকরা এবং পৌরসভার আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছিলেন। প্রায় 3 শতাধিক রোগী এখানে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন, সাথে টিবি রোগের লক্ষণ বুঝে যান। বিনামূল্যে ওষুধও দেওয়া হয় আজকের এই শিবিরে। দেখুন, জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে আউটরিচ ক্যাম্প হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আগামী 100 দিনের মধ্যে টিবি মুক্ত বাংলা করব। টিউবারকুলোসিসও একটা মারণ রোগ। আপনারা জানেন যে যেমন কোভিডে মানুষের লাংস নষ্ট হয়ে যায়, টিউবারকুলোসিসও কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। আজকে এখানে স্পুটাম টেস্টের জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে 8 নম্বর ওয়ার্ডে উদয় সংঘ ক্লাবের প্রাঙ্গণে গান্ধী স্ট্যাচুর উল্টো দিকে যেমন আজকে পেশেন্ট যাদের সিমটমস আছে তাদের স্পুটাম টেস্ট হলো। একই সাথে আজকে কিন্তু সবার ব্লাড প্রেশার, সুগার এবং জেনারেল ফিজিশিয়ানের ডাক্তার দেখলেন, এবং যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চক্ষু বিশেষজ্ঞরাও দেখলেন। এবং একই সাথে আমরা এখানে ডাক্তাররা প্রেসক্রিপশন দিলেন এবং স্যাম্পল মেডিসিনও দিলেন। এবং এখন বাজে হচ্ছে আপনার 3:40 বাজে। এখন অবধি সকাল 11টা থেকে শুরু হয়েছে। এখন অবধি প্রায় 110 জন মতো পেশেন্ট এখানে জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়েছেন, এবং ওদিকেও প্রায় 30 জন ক্রস করেছেন যারা চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। আরও 1 ঘন্টা ধরে নিতে পারেন, এটা 150 পরিদর্শিত গিয়ে দাঁড়াবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন।
রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। বাড়ছে ভুট্টা চাষ। এই পদ্ধতিতে কাজ করলে লাভবান হবে ভুট্টা চাষিরা। কৃষি দপ্তর থেকে এমন বার্তাই রইল। জলপাইগুড়ি জেলায় বরাবরই ভুট্টা চাষের সুনাম রয়েছে। গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষে এলাকার পরিমাণ বাড়ছে। এর আগে প্রায় 15,000 হেক্টর এলাকা জুড়ে ভুট্টা চাষ হয়েছিল। এবছর সেই পরিমাণ বেড়ে হতে পারে প্রায় 20,000 হেক্টর, এমনটাই জানা গিয়েছে কৃষি দপ্তর সূত্রে। তবে ডুয়ার্সের কিছু কিছু এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ভয় রয়েছে। সে কারণে নির্দিষ্ট কিছু এলাকায় ভুট্টা চাষ ব্যাহত হলেও অন্যান্য জায়গায় ভুট্টা চাষের হার বেড়েছে অনেকটাই। ভুট্টা চাষে কি কি রাসায়নিক সার দরকার, কি দিলে গাছ সুস্থভাবে বেড়ে উঠবে এবং ভালো ফলন হবে, সেসব জানাচ্ছে কৃষি দপ্তর। এই পরামর্শ মেনে ভুট্টা চাষ করলে লাভ হবে দ্বিগুণ। জলপাইগুড়ির কৃষি আধিকারিক গোপাল চন্দ্র সাহা জানান, ভুট্টার চাহিদা রয়েছে, সে কারণে চাষিরাও ভুট্টা চাষে ঝুঁকছে। তিনি আরও জানান, মূলত নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এই 3টি খাদ্য প্রয়োজন। এই সারগুলি গাছের বৃদ্ধি, শিকড় শক্ত এবং দানা পরিপক্ক করতে সাহায্য করে। রোগ পোকা আক্রমণের হাত থেকেও অনেকটা বাঁচায়। তবে সার প্রয়োগের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবশ্যই অবলম্বন করা উচিত। সার প্রয়োগের ক্ষেত্রে গোবর সার, টিএসপি এবং এমওপি বীজ বপনের আগে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইউরিয়া 3 কেজিতে ভাগ করে দিতে হবে। প্রয়োজনে জলসেচের সঙ্গে তরল সার প্রয়োগ করা যেতে পারে। সঠিক নিয়মে সার ব্যবস্থাপনা করলে ভুট্টার ভালো ফলন নিশ্চিত করা সম্ভব। ভালো ফলন হলে লাভ হবে হু হু করে। এই এলাকায় ভুট্টা চাষ এত হতো না, এই মাঠে এত ভুট্টা চাষ হতো না। এখন কেন এত ভুট্টা চাষের পরে? এখন মোটামুটি ভুট্টা চাষে দেখতেছি মোটামুটি কৃষক এখানে কিছু পয়সা পাচ্ছে। আগে কি চাষ হতো? এদিকে আগে এমনি পতিত করে থাকতো, খাওয়ানো থাকতো। মানে ধান চাষ বাড়িতে? হ্যাঁ, ধান চাষ তো মোটা মাছ থাকতো। পাট? হ্যাঁ, পাট এই মাঠটা পাট হয় না। এখন মোটামুটি গত বছর 3-4 বছর থেকে আমি ভুট্টা করতেছি, ঠিক আছে। এখন আমাদের 4-5 জনের দেখা দেখি এখন এই মাঠটা মোটামুটি বহু কিছু হয়ে গেছে। কৃষি দপ্তর থেকে আপনাদের কোনো হেল্প করে, যে মানে সাহায্য করে? না, করে না। এই বছর কৃষি দপ্তর আমি যে যোগাযোগ করছি, ঠিক আছে, কোনো উপায় আমাদের কাছে কোনো বীজ কিছু ওষুধ কিছুই নেই। আমি নিজে গেছি যোগাযোগ করার জন্য। কেন কৃষি দপ্তর তো হেল্প করার জন্য? তো আপনার নিজস্ব জমি? হ্যাঁ, আমাদের নিজস্ব জমি আছে, ওই এমনি বন্ধক আছে, তারপরে এমনি লেসেনও আছে। মানে এক বিঘা জমিতে কেমন খরচ পড়ে চাষাবাদ করতে? 1 বিঘা জমিতে মোটামুটি এই বছর 7,000 টাকা। 7,000 টাকা ভুট্টাতে? হ্যাঁ, ভুট্টা। এটা কি প্রজাতির ভুট্টা? এটা তো ওই হাইব্রিড প্রজাতি আর কি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। পুলিশের বিশেষ অভিযানে সিম কার্ড জালিয়াতির ইস্যুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। নতুন করে গ্রেফতার আরো 2 জন। ধৃতদের 4 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমন একাধিক প্রতারকদের গ্রেফতার করছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো হিমঘর থেকে আলুর বন্ড দেওয়া। আধার কার্ড পিছু 100 বস্তা রাখার বন্ড পাবেন এক একজন ব্যক্তি। আগামী 7ই মার্চ পর্যন্ত চলবে এই বন্ড দেওয়ার কাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.